Hello students, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 12 subject Bengali. Topic কে বাঁচায় কে বাঁচে, কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এটা শেয়ার করার আগে আমি বলবো যে আজকে কিন্তু এই চ্যানেলে কিন্তু এই দ্বাদশ শ্রেণীর প্রথম ভিডিও, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে কিন্তু আজকে প্রথম তোমাদের সামনে এই বছরে শুরু করছি। তো এই বছরে শুরু করার সাথে সাথে কিন্তু কি হয়ে যাবে না, তোমাদের যে পরীক্ষাটা হবে দুটো সেমিস্টারে ভাগ হবে, আর ভাগ হলে কী হবে, এখানে কিন্তু 40 করে ভাগ থাকবে, এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকবে। তাই যেই গল্পটা পড়বো, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে, এই গল্পটা পড়ার সাথে সাথে অনেক বড় গল্প কিছুটা পড়বো, আর পড়ার সাথে সাথে এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করব। উত্তর সমেত শেয়ার করলে কি হবে না, তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তাই যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু ভিডিওটি ভালো করে দেখবে এবং দেখবে যে যেগুলো আলোচনা করার শেষে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। তাহলে আর দেরি না করে সরাসরি আমরা চলে যাই সেই গল্পে। দেখো, আমরা গল্পটা পড়ার আগে একটু কিছু জানবো। দেখো, এই যে কে বাঁচায় কে বাঁচি, হ্যাঁ, গল্পটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর এই গল্পে দেখো কি, এই গল্পটা হচ্ছে বিষয়বস্তুটা কীরকম ধরনের বলো তো? বিষয়বস্তুটা হলো যে দুর্ভিক্ষপীড়িত মানুষের হাহাকার, অর্থাৎ মানবিক বোধের জাগরণ এবং এই মৃত্যুঞ্জয় নামক এক সংবেদনশীল চরিত্রের, অর্থাৎ মানবিক ও শারীরিক বিপর্যয়, এটা কিন্তু গল্পে রয়েছে। অর্থাৎ এই মৃত্যুঞ্জয় কিন্তু গল্পের নায়ক বলে ধরে নিতে পারো। তো দেখো, এখানে এই যে প্রবোধ, মানে তোমার এই কে বাঁচায় কে বাঁচে গল্প, অর্থাৎ এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নামটা জানো তো? এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এনাকে আমরা কথা সাহিত্যিক বলে জানি। তো আমরা ছোট্টবেলাতে আমরা তো পড়েছি 7-8 গিয়ে পদ্মা নদীর মাঝি পড়েছি একবার ছোট গল্প হিসাবে। তারপরে কিন্তু আমরা যখন মাধ্যমিক দিয়েছি তখনও কিন্তু সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি অর্থাৎ উপন্যাসটি থেকেই কিন্তু আমরা অনেকটা পড়েছি এবং সেটা কিন্তু আমাদের সাবজেক্টে ছিল। তো পদ্মা নদীর মাঝি বললেই একেবারে সরাসরি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাটা মনে পড়ে যায়। তো এখানে আমরা এই পদ্মা নদীর মাঝির যে নাটকের যে লেখক তিনি মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো এই গল্পটা পড়ার সাথে সাথে আমরা কিন্তু কি করব না, এই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর একটু কিছু জানতে হবে। দেখো, এই গল্পটা যেখানে, অর্থাৎ কি বাঁচায় কি বাঁচে, এই গল্পটা যখন লেখা হয় তখন কিন্তু স্বাধীনতার যুগ, অর্থাৎ স্বাধীনতা পেতে কিন্তু আর অল্প সময় বাকি। তো সেই সময়টা কত, অর্থাৎ 1900 দশক থেকে শুরু। তো এই মানিক বন্দ্যোপাধ্যায় দেখো, ইনি একজন ভারতীয় বিখ্যাত লেখক। হ্যাঁ, তারা দেখো জন্ম কোথায়, 19শে মে 1908 সালের ডুমকায়, আর মৃত্যু কোথায়, অর্থাৎ 23 ডিসেম্বর 1956 সালে কোথায়, কলকাতায় তার মৃত্যু হয়। তাহলে দেখো, তার নাম কেন, এই যে পদ্মা নদীর মাঝি বললেই কিন্তু আমরা চিনে যাই যে কে সেই ব্যক্তি, অর্থাৎ সেই ব্যক্তি এখন নেই, কিন্তু স্বাধীনোত্তর যুগে কিন্তু যে আমাদের যে দুর্ভিক্ষপীড়িত মানুষের করুণ চিত্র উনি লক্ষ্য করেছিলেন এবং মানে তিনি পদে পদে কিন্তু দেখিয়েছিলেন এবং সেটা সম্পর্কে উপলব্ধিও করেছিলেন, সেইটাই কিন্তু গল্পের মধ্যে রয়েছে। তো আমরা এই গল্পটা যাওয়ার আগে আমরা কিন্তু কয়েকটা কোশ্চেন এখান থেকে শেয়ার করে রেখেছি, কিন্তু সেই কোশ্চেনটা আমরা শেয়ার করব পরে। আমরা একটু গল্পটা পড়ে নিই। দেখো, গল্পটা পড়বো আমরা এখান থেকে, যে আমরা রেখে দিচ্ছি সকলের কাছে বই এখনও পাওনি। তো এই কি বাঁচায় কি বাঁচি, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটা, তো আমরা দুটো তিনটে পাতা পড়বো, অনেক কটা পাতা রয়েছে, 3টে পাতা অবশ্যই পড়ার চেষ্টা করব, পড়ার সাথে সাথে কিন্তু একটু বিশ্লেষণও করব। দেখো, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। দেখো, মৃত্যুটা সবাই দেখেছে, কিন্তু এই দেখাটার মধ্যে কিন্তু এই যে অনাহারে মৃত্যু, অর্থাৎ না খেতে পেয়ে মৃত্যু, এর কিন্তু করুণ দৃশ্যটা কিন্তু আমরা সকলে উপলব্ধিটা করতে পারি না। তো যখন আমরা ক্ষুধার্ত হয়ে পড়ি, ভীষণভাবে ক্ষুধার্ত হয়ে পড়ি, তখন কিন্তু একটু উপলব্ধি করি যে আরেকটু হলেই হয়তো আমাদের প্রাণটা বেরিয়ে যেতে পারে। তো এই গল্পে যে নায়ক, যে মৃত্যুঞ্জয় কিন্তু অফিস যাবার পথে সেটা দেখেছিল। তো এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল,
এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আর চোখে পড়ল প্রথম। অর্থাৎ ফুটপাতের লোক না খেতে পেয়ে দেখো না দুর্ভিক্ষ দেখা দিলে কিন্তু হয় ফুটপাত, রাস্তায় কেমন ফুটপাত মানে পায়ে চলা পথ, যেখানে লোকজন চলে সেখানে পা দুটো জড়িয়ে ধরে বা কোনো ক্রমে যদি একটু সাহায্য পাওয়া যায় সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা ফুটপাতে অবস্থান করে। এই ফুটপাতে মানুষের মৃত্যু কিন্তু সেই মৃত্যুঞ্জয়ের প্রথম দৃশ্য। তো ফুটপাতে হাঁটা আর বেশি প্রয়োজন হয় না, হ্যাঁ, নইলে এই দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। অর্থাৎ খুব কাছেই তো, গাড়ি থেকে উঠলেই অর্থাৎ বাড়ি থেকে বেরিয়েই দুপা হাঁটলেই তো ট্রামে ওঠা, আর নামে গিয়ে প্রায় অফিসেই। তো এই অফিসেরই দরজা, তো বাড়িটাও তো আর শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে পাড়ায় ফুটপাতও বেশি নেই। তাহলে পাড়া হলে পরে ফুটপাত থাকে না, এখানে রাজপথ থাকে, তার পাশে কিন্তু ফুটপাতটা থাকে এবং সেখান থেকেই কিন্তু অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি। তো আমরা রাস্তায় চলার সময় যাদের মেইন রাস্তার পরে সাধারণত এগুলো দেখা যায় না। তো শহরাঞ্চলের ভিতর যে রাস্তাগুলো যেখানে লোকজনের সমাগম বেশি সেখানে কিন্তু এটা লক্ষ্য করা যায়। তো এটাও কিন্তু লক্ষ্য করা গেছিল। তো যাই হোক, বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে পাড়ায় ফুটপাত বেশি নেই, লোকে মরতেও যায় না, হ্যাঁ, যায় না বেশি, হ্যাঁ। তো চাকর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাহলে এই মৃত্যুঞ্জয়ের কেনাকাটা করে চাকর, নাহলে ছোটো ভাই। কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। অর্থাৎ যে এই সমস্ত কিছু দেখতে পারবে না তারই শরীর অসুস্থ হয়ে যাবে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরও প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনা রোধের সঙ্গে সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অর্থাৎ কি, যারা মানুষ দেখো, মানুষকে তো আমরা তো সবাই মানুষ, তো একটা মানুষ মুমূর্ষু রোগী যে হয়ে যায় তাকে দেখলে কিন্তু আমাদের কষ্টটা খুব বেশিই হয়। তো মানসিক বেদনাবোধের সঙ্গে সঙ্গে চলতে থাকে শারীরিক কসরত। অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুটিতে ঢুকে সে যখন দপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। এটা কিন্তু আন্ডারলাইন করে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে হবে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, দরজা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে পেট ভরে যতটা খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত প্রায় সব বমি করে উগড়ে দিল। অর্থাৎ উগড়ে দিল মানে যতটা খেয়েছিল, ওই করুণ দৃশ্য দেখার পর নিজের মনে যে কষ্টটা হলো, সেই কষ্টটার জন্য কি হলো না, সমস্ত কিছু উপড়ে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। তা দেখো, এর সঙ্গে আরেকজন রয়েছে নিখিল। তো অফিসে আর নিখিল প্রায় সমপদস্থ, অর্থাৎ অফিসে নিখিল এবং মৃত্যুঞ্জয় কিন্তু দুজন কিন্তু পদ রয়েছে, অর্থাৎ সমান পদ রয়েছে। দুজনে অর্থাৎ মাইনে দুজনের সমান। একটা বাড়ির দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়, অর্থাৎ একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তো নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে নিখিলের 2টো সন্তান, আর সে একটু অলস, এটা বুঝে নিতে হবে। আর মৃত্যুঞ্জয় কিন্তু কর্মঠ, কিন্তু সে একটা বাড়তি দায়িত্বের জন্য 50 টাকা বেশি পায়। দুজনে কিন্তু সমগোত্রে, এটা কিন্তু বুঝে নেওয়া গেল। তো সংসার তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চান। এটা গেল আমাদের প্রথম পাতার। তো প্রথম পাতার পরে আমরা চলে যাব একটু দ্বিতীয় পাতাতে। দ্বিতীয় নম্বর পাতাতে দেখো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। তো দুজনই প্রায় ভালোবাসে আর কি। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি ভালো মানুষ বলে নয়, সৎ এবং সরল বলে নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পচা ঐতিহ্য অর্থাৎ আদর্শবাদের কল্পনা তাপস বলে। তো সে কিন্তু একটু বেশিই ভাবে। তাই মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিলে খেপিয়ে তুলতেই তার মনে পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে
অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক প্রতিক্রিয়া শ্লথ এবং নিস্তেজ নয়। অর্থাৎ মৃত্যুঞ্জয় যতই শান্ত, যতই উগ্র যাই হোক না কেন, কিন্তু সেটা কিন্তু মাঝে মাঝে নিস্তেজ নয়, অর্থাৎ সে কিন্তু মাঝে মাঝে জ্বলেও ওঠে। অর্থাৎ শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অর্থাৎ সেই শক্তি যেখান থেকে উৎপন্ন হয় সেই শক্তি কিন্তু জাগরণ ঘটাতে গেলে একটু কিছু করতে হয়। তো এই শক্তির জাগরণের জন্যই কিন্তু মৃত্যুঞ্জয় প্রস্তুত, এবং তার মধ্যে কিন্তু সেটা জেগেও ওঠে। তো অবশ্য এই অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় সে বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় কর্মঠ, নিখিল কিন্তু নিরীহ শান্ত, তাই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো মৃদু ঈশার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হলে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। তাহলে কখনো সে ভাবে। তো মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো যে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। তো নিখিল এটা বুঝতে পেরেছে, এবং সারশিতে কাটকানো মৌমাছির মতো তার মাথা খুঁড়ছে। আর স্বচ্ছ সংস্কার, অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্য। তাহলে অর্থহীন কিছু কথা বলছে যেগুলো সে কিছু বোধগম্য হচ্ছে, কিছু বোধগম্য হচ্ছে না। কি হলো হে তোমায়, নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। তো একটা মানুষ কি বিচিত্র ধরনের দেখি, অর্থাৎ যেটা দেখা যায় তার বাইরে যদি দেখা যায় তাহলে দেখলে কিন্তু এটা প্রশ্নটা আসেই। মরে গেল, না খেয়ে মরে গেল। তাহলে প্রশ্নটা আসলে মরে গেল, না খেয়ে মরে গেল। অর্থাৎ সেই সময়টা চলছিল দুর্ভিক্ষের সময়, সেই সময়টা কিন্তু মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অদ্ভুত ভাষণে যেন আত্মনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। তার মনের মধ্যে ওইটা গেঁথে গেছে যে অফিস আসার পথে সে দেখেছে একজন মানুষকে মৃত্যু পথযাত্রী, অর্থাৎ তাকে মৃত্যু হতে দেখেছে। আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজসাধ্য ব্যাপারটা সে ধারণ করতে পারছে না। অর্থাৎ সে নিখিল যেটা ধারণ করতে পেরেছে, কিন্তু সেটা মৃত্যুঞ্জয় নিজের অন্তরেই কিন্তু সেটা গ্রহণ করতে পারেনি। তার কিন্তু কষ্টটা বেড়েই চলছে, সেটা আশ্চর্য নয়। তো সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণশক্তির থলিটিতে। কিন্তু ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কি কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট হয়, ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। তাহলে দেখো, এটা কিন্তু আন্ডারলাইন করে নেবে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, এটা কিন্তু পরীক্ষায় এসে বসে আছে কিন্তু। তো দেখো, এখানে বলছে যে মানুষ না খেয়ে মরা, তা আমরা না খেলে কষ্ট হয়, ঠিক, তা আমরা বুঝি, কিন্তু না খেলে কষ্টটা, তার না খাওয়ার কষ্টটা কিন্তু আমরা সবাই প্রতিক্ষণে বুঝি। তো এই কষ্টটা কিন্তু আমরা উপলব্ধিও করতে পারি। দেখো, আমরা যদি সকাল থেকে কোনো কাজে হয়তো বেরিয়ে বা কোনো কারণে খাওয়া হয়নি, তাহলে আমাদের কি কষ্টটা শুরু হয়, কিন্তু সেই কষ্টটা আমরা বুঝতে পারি। সকলে মানুষেরই কিন্তু সেটা জীবনে প্রত্যেকবার প্রতি মুহূর্তেই আসে, কিন্তু মৃত্যুটা তো মানুষের একবারই আসে। তাই এই যে মৃত্যুঞ্জয় কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছিল, যে মনের গহনে সেটা তিনি ভালো করে বুঝতে পেরেছিল যে খাদ্য যন্ত্রণা, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণার সঙ্গে এই মৃত্যু যন্ত্রণা, এই দুটো কি একই, নাকি তার মধ্যে কিছু পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। তো আমরা যারা উপলব্ধিকারী, অর্থাৎ মনের গহনে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, একটা মুমূর্ষ রোগী, অর্থাৎ আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, অর্থাৎ ক্ষুধা নয়, যখন অসুস্থ হয়ে পড়ি, ভীষণ অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের মনের ভেতরটা কেমন হয়, আমাদের শরীরের ভেতরে কেমনটা হয়। তো সেটা কিন্তু সে মৃত্যুঞ্জয় উপলব্ধি করতে পারছিল যে এইরকম যন্ত্রণাটাই কিন্তু সেটা হচ্ছে। তো অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল যে অন্য কথা ভাবছি, আমি বেঁচে থাকতে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধে প্রায়শ্চিত্ত কী জেনে শুনেও তো এতকাল 4 বেলা, এবার চলে যাব আমরা পরের পাতায়। 4 বেলা করে খেয়ে পেট ভরেছি। তো দেখো, আমরা খাদ্য তালিকায় কিন্তু 4 বেলাই খাই। 4 বেলা খাই মানে আমাদের সকালে উঠেই খাবার লাগে, তারপরে 9টা 10টা বাজলেই আমরা
যার যার কর্মে চলে যায় বা তারা কেউ আগে চলে যায়, তার মধ্যে খাওয়া লাগে, এবং দুপুরবেলা তো আমাদের খাওয়া লাগবেই, আর রাতের বেলাও খাওয়া লাগবে। তাহলে দেখো সকাল দুপুর এটা তো হয়, সকালে কিছুটা টিফিন হয়, অর্থাৎ 4 বার কেন আমাদের 5 বারও হয়ে যায়। তো আমরা 4 বার ধরো, সকাল দুপুর বিকেল রাত। তো রাতের খাবারটা, দুপুরের খাবারটা আমাদের ভারী খাবার, আর 2 বেলা টিফিন, সকালের বেলাটা ব্রেকফাস্ট আর বিকালবেলাটা একটা টিফিন খাবার কিন্তু আমাদের লাগে। তো 4 বেলা খেয়ে মানুষ যেভাবে থাকে, অর্থাৎ যে মানুষটা এক বেলাও খাওয়া জোটেনি, অর্থাৎ সে খাদ্যাভাবে মৃত্যু পথযাত্রী, অর্থাৎ মৃত্যু পথযাত্রী হলে কি হবে, সেই করুণ দৃশ্যটা কিন্তু মৃত্যুঞ্জয় পদে পদে উপলব্ধি করতে পেরেছিল। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে, লোকের অভাব, আর এদিকে ভেবে পায় না যে কি করে সময় কাটবে। ধিক শতধিক তোমাকে, তো এটাও কিন্তু দাগিনো, ধিক শতধিক তোমাকে, অর্থাৎ এই কল্পনাপ্রবণ মন থেকে এটা বলছে, অর্থাৎ ধিক শতধিক কপালকে বলছে। তো দেখো মৃত্যুঞ্জয়ের চোখে ছলছল করে চোখ ছলছল করে দেখে নিখিল চুপ করে থাকে। অর্থাৎ দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে। তাহলে দেখো দরদের চেয়ে ছোঁয়াচে, দেখো মানুষ যদি হয়, আমরা যদি মানুষ হই, দেখো বা তোমরা সকলেই মানুষ, আমরাও মানুষ, দেখো আমরা যদি মানুষ হই, সেই মানুষের কষ্টটা কিন্তু আমরা প্রতি পদে উপলব্ধি করতে পারি। তোমরা দেখো না, তোমাদের কোনো বন্ধু দেখো, দুস্থ বন্ধু মানে তাদের দুর্বল অবস্থা, মানে কিন্তু আর্থিক দিক থেকে তাদের সঙ্গতিটা খুব কম। তারা দেখো অনেক সময় বই বিনা পড়তে পারে না, টিচার বিনা ভালো করে পড়তে পারে না, স্কুলে কখনো আসে কখনো আসে না। কেন আসে না জানো? কেন আসে না? পেটের দায়ে, অর্থাৎ পেটের খাবার জোটাতে গিয়ে তাদের স্কুল পর্যন্ত আসা হয় না। এরকম অনেক ছাত্রছাত্রীরা আছে, তো আমাদের কাছে তো অহরহ আমরা দেখি। তো তোমরা হয়তো অল্প বয়স, তো তোমরা হয়তো উপলব্ধি করতে পারো না সেটা, কিন্তু কখনো খেলার ছলে দেখবা যে খেলার ছলে বলে ফেলো তোর বেশি বেশি, এরকম কথাগুলো আমরা বলে ফেলি, কিন্তু আসলে সেটা নয়। আসল ব্যাপারটা হচ্ছে সে ইচ্ছা করে স্কুলে আসেনি, সেই কাজের জন্য স্কুলে আসেনি, বা সে পড়া করতে পারেনি বা পড়তে যেতে পারেনি, এগুলো কিন্তু উপলব্ধি করতে হয়। তো নিখিলের মনটা খারাপ হয়ে যায়। তো দেশের সমস্ত দেখো দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করলে ঢাললেও এই আগুন নিভবে না, অর্থাৎ আগুন নিভবে না, দরদ যদি ঢালি তাও নিভবে না। তো নিভবে না ক্ষুধার, অর্থাৎ অর্থাৎ অন্যের বদলে বরং সমিধে পরিণত হবে, সমিধে পরিণত হবে, হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো স্বাভাবিক অস্বাভাবিক পাপ যদি আজ পূর্ণ হয়ে থাকে, তাহলে ভিক্ষা দেওয়া পাপ, অর্থাৎ মানুষকে আরও পঙ্গু করে দেওয়া। কিন্তু দেখো কোনো কারণে ভিক্ষাও কিন্তু দিতে হয়, কারণ যদি তার প্রয়োজন থাকে। তো তোমার বাড়ির সামনে যদি একজন সুস্থ সবল মানুষ গিয়ে ভিক্ষা চায়, তোমার চাইবেও না, মন থেকে চাইবে না যে দুটো ভিক্ষা দিই। কিন্তু এখন এমন 80% আছে যে তোমাদের বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে, এবং তোমরা কিন্তু দেখে তার ভিক্ষাটা দেবে। তো এটাও কিন্তু করণীয়। তো জীবনধারণের জন্যে মানুষের দাবি জন্মাবে কিসে, অর্থাৎ দৃঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর অত্যাধিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। অর্থাৎ চিতার আগুনে কত কোটি মরাই যে এই পর্যন্ত পোড়ানো হবে, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদের পুড়িয়ে ছাই করে দেবে। তো এটাও কিন্তু আন্ডারলাইন করে, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, এবার চলে আসবো যে এই বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সাথীর ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে মর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার বা হুসা ভরা মন্তব্য করা হয়েছে, অর্থাৎ তারপর যে নেওয়া হয়নি বলে যে মন্তব্যটা করা হয়েছে। তো কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু করে টাকা পাঠাতে হয়, বা অর্থাৎ মানি অর্ডার ফর্মের আমি সে কখনো অর্থাৎ আনিয়ে কলম ধরে সে ভরে ঠিক করবার চেষ্টা করছে। 3টি সাহায্য এবার 5 টাকা করে কমিয়ে দেবে কি না সেটাই ভাবছে, অর্থাৎ কিছুটা মাইনে কমিয়ে দিয়ে সে নিঃস্ব হয়ে যাবে। তো গল্পের শেষে গিয়ে দেখবা যে নিখিলের কী করুণ পরিণতি। মৃত্যুঞ্জয় ঘরে এসে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কী পরিণতি, নিখিলের নয়, মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে, নিখিলের সঙ্গে বেশি কথাও বলেনি। তো আমরা আর 2টো লাইন পড়ে কিন্তু আজকে এটাকে শেষ করব, এখান থেকে কিছু কোশ্চেন করব। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ড দিয়ে আসতে হবে। আমি কেন?
আমি পারবো না। এই যে আমি কেন আমি পারবো না এটাও কিন্তু দাগিয়ে নেবে। তো আমরা কিন্তু আজকে এইটুকুই পড়ব। এখান থেকে পড়ার পরে যে কোশ্চেনগুলো আমরা শেয়ার করব, সেই ছোট ছোট প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু আমি বোর্ডে লিখে শেয়ার করব। আর বোর্ডে লিখে শেয়ার করলে কি হবে না, তোমাদের কিন্তু খুব সুবিধা হয়ে যাবে, তোমরা কিন্তু সেটা উত্তর করতে পারবে। তো দেখো আমরা চলে যাব যে কিছু কিছু কোশ্চেনে চলে যাব। দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে আমরা লিখব যে কে বাঁচায় বাঁচায় কে বাঁচে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটা হবে যে নতুন সাহিত্য পত্রিকায়। উত্তরটা হবে নতুন সাহিত্য পত্রিকায়। এটা নিয়মটা সালটা কত? 1943। দেখো 2 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো মৃত্যুঞ্জয় কে? মৃত্যুঞ্জয় কে? উত্তরটা দেখো, মৃত্যুঞ্জয় শহরের একটি অফিসের সাধারণ কেরানি। মৃত্যুঞ্জয় শহরের একটি অফিসের সাধারণ কেরানি। 3 নম্বর শেয়ার করব। অর্থাৎ নির্মল কে? দেখো উত্তরটা হবে মৃত্যুঞ্জয়ের বন্ধু ও তার অফিসের সহকর্মী। বন্ধু ও তার এই অফিসের সহকর্মী। 4 নম্বর শেয়ার করব। 4 নম্বর দেখেছো মৃত্যুঞ্জয় কত টাকা মাইনে পায়? মৃত্যুঞ্জয় কত মাইনে পায়? উত্তরটা হবে দেখো 50 টাকা। দেখো 5 নম্বর শেয়ার করব। মৃত্যুঞ্জয় কোন রোগে আক্রান্ত ছিল? মৃত্যুঞ্জয় কোন রোগে আক্রান্ত ছিল? দেখো মৃত্যুঞ্জয় দ্বন্দ্ব ও অবসাদগ্রস্ত মানসিক রোগে আক্রান্ত ছিল। আক্রান্ত ছিল। 6 নম্বর শেয়ার করবো। দেখো টুনুর মাকে? দেখো কে? টুনুর মা মৃত্যুঞ্জয়ের স্ত্রী। উত্তরটা হবে জয়ের স্ত্রী। 7 নম্বর শেয়ার করব। দেখো কে বাঁচায় গল্পের উপজীব্য কি? তো এটা উপরে থেকে শেয়ার করবো 7 নম্বরটা। তো শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে এই বোর্ড থেকে কিন্তু ছবিটা তুলে নেবে, আর এটা কিন্তু বোর্ডটাকে ক্লিন করে দিই। ক্লিন না করলে কিন্তু আমি বাকিটা শেয়ার করতে পারবো না, তাই এই বোর্ডটাকে ক্লিন করে দিই। আর ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু ভিডিওটিকে
কি করবে, লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। তাহলে কিন্তু তোমাদের কাছে সবার আগে ভিডিওগুলো চলে যাবে আর তোমরা কিন্তু উপকৃত হবে, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা কিন্তু উপকৃত হবে। তো এখান থেকে যে প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো শেয়ার করছি, যেটুকু পড়া হচ্ছে তার মধ্যে থেকে কিন্তু শেয়ার করব, আর বাকি প্রশ্নগুলো কিন্তু পড়া চলতেই শেয়ার করা হয়ে যাবে। আর ঠিক পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত একটু অপেক্ষা করবে, দেখবে সব পেয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন শেয়ার করব। 7 নম্বর কোশ্চেন দেখো, কে বাঁচে গল্পের, কে বাঁচায় কে বাঁচে গল্পের উপজীব্য কি? জীব্য কি? কোশ্চেনটা একটু বড় হবে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, দুর্ভিক্ষ ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতির কারণে সাধারণ মানুষের মানসিক ও কারিগরি মানসিক ও শারীরিক বিপর্যয়। 8 নম্বর কোশ্চেন শেয়ার করব। 8 নম্বর কোশ্চেনে দেখো, চলে যাব আমরা এই পাতাতে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? দেখো, অধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর দেখো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেনটা দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটা হবে, অর্থাৎ 19 মে 1908 সালে। 10 নম্বর কোশ্চেন, বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? দেখো, মারা যান। উত্তরটা হবে 3রা ডিসেম্বর 1956 সালে কলকাতায়। আচ্ছা, কিন্তু এইটুকু শেয়ার করা হয়ে গেল। আর শেয়ার করার সাথে সাথে যেটুকু কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটুকুই কিন্তু তোমরা ভালো করে পড়বে। এইটুকুর মধ্যে থেকে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষায় আসবে। গুড বাই ফ্রেন্ডস।